কোনো কিছু করার আগে যে সে দীর্ঘ ভাবনায় পতিত হয় সেটাও তার অজানা নয়। ইচ্ছাকৃতভাবে এগিয়ে যেতে নারাজ সে, আবার বিপরীত পক্ষ থেকে একটু ইশারা পেলেই ঝটপট কাজে লেগে যায়। রাইফ মীরা জড়তা দূর করতে একটু সাহায্য করল। চিত হয়ে শুয়ে থাকা রাইফ কাক খুলল, পেশিবহুল বাম হাতটা মেলে দিল পাশে। কাচুমাচু করতে থাকা মীরা রাইফের এক ধাপ এগিয়ে আসতে স্বস্তি পেল। সময় নিয়ে ধীরে সুস্থে রাইফের দিকে পেট দিয়ে শুয়ে পড়ল। বালিশের উপর রাখা পেশিবহুল বা হাতের উপর মাথাটা রাখতেই মীরার পেটের উপর রাইফের শক্তপোক্ত ডান হাতটা আঁকড়ে ধরে টেনে নিল। দুজনের মাঝে দূরত্ব ঘুচিয়ে দিল পুরোটাই। কাঙ্ক্ষিত নারীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, বাহু বন্ধনে আবদ্ধ করল নিবিড়ভাবে। একে অপরের সাথে মিশে গেল। সজ্ঞানে মীরা নতুন অনুভূতির সাক্ষী হল। রাইফের বুকের উষ্ণতা কুড়িয়ে নিল। ইচ্ছাকৃতভাবে আজ নিজেই রাইফের হাতের উপর হাত রাখল। রাইফের হাতের উল্টো পিঠের উপর দিয়েই আঙ্গুলে আঙ্গুল গুজল। কাট কাট হয়ে পড়ে রইল রাইফের দুবাহুর বন্ধনে। কখনো মীরার মেয়েলি সুবাস টেনে নিচ্ছে রাইফ, কখনো বা মুখ ডুবিয়ে লাজুকলতা চুলের ঘ্রাণ। সময়ের পর সময় অতিবাহিত হচ্ছে। বুকের সাথে জড়িয়ে রাখা মীরা থেকে শুরু করে এ শহরের কাকপক্ষীরাও ঘুমিয়ে গেছে, অথচ রাইফের ঘুম নেই এখনো। না, এভাবে আর থাকতে পারছে না রাইফ। তার বেহায়া মনটা আরো বেশি বেহায়া হলো। অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল যেন। মীরার ঘাড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল সতর্কতার সহিত। বাহির থেকে ঘরে প্রবেশ করা আলোতেই মনোযোগ দিয়ে দেখল সেই ক্ষুদ্র টিলটা। বৃদ্ধাঙ্গুলি দিয়ে হালকা করে ঘষে দিল কয়েকবার। মাথা কিঞ্চিত উঁচু করে মীরার উষ্ণ ঘাড়ে রাইফের শীতল ঠোঁটজোড়া ছুঁয়ে দিল ছোট্ট করে। আচমকা স্পর্শে বাহুবন্ধনে পড়ে থাকা মীরা ঈষৎ কেঁপে উঠল। মৃদু কম্পন ও স্পষ্ট অনুভব করল রাইফ। এতক্ষণ কাট কাট হয়ে পড়ে থাকা মীরা যে তার ন্যায় সজাগ, বুঝতে সময় লাগলো না। ভালোই হলো, সুখানুভব তবে দুজনেরই হোক। রন্ধে রন্ধে প্রবেশ করল সঙ্গিনীর অধরের মিষ্টি ছোঁয়া। রাইফ মীরার কানের কাছে মুখ আনল, দু ঠোঁট হালকা করে ছুঁয়েও দিল নরম লতিতেও। কণ্ঠ যথেষ্ট খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, ভয় পেও না, বেশি না, জাস্ট 5টা মিনিট। আজ অন্য কোথাও না, শুধু তোমার ঘাড়েই আমার দখলত্ব বসাবো। আমার গাঢ় স্পর্শ শুধু তোমার ক্ষুদ্র তিলটাতেই ছড়াবো। দিনের মধ্যভাগ। সূর্যরশ্মি লম্বালম্বি ভাবে প্রখর তাপ দিচ্ছে ধরণীতে। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠে শাশুড়ির সাথে নাস্তা করে রাইফ অফিসে চলে যেতেই পুনরায় ঘুমিয়ে পড়েছে মীরা। রাইফ যেন আজ অফিস না যায় সেজন্য অনেকবার বারণ করেছিল সে, কিন্তু জরুরি অফিসিয়াল কাজ থাকায় ছুটি নেওয়ার সুযোগ হয়নি রাইফের। রাতে পেন কিলার খাওয়ার জন্য অবশ্য রাইফের মাথার পেছনে পাওয়া আঘাত অনেকটাই সেরে উঠেছে, ব্যথাও কমে গেছে বেশ। জ্বরাক্রান্ত মীরারও জ্বর কমে গেছে অনেকটা, কিন্তু শরীরে প্রফুল্লতা পাচ্ছে না তেমন। ঝিমানোর শরীরটা বারবার বিছানা টানছিল শুধু। সেই যে সকালে নাস্তা শেষে বাবা মায়ের সাথে এক ফোকর দেখা করে এসেই ঘুমিয়েছিল, সজাগ পেলেও ভর দুপুরে বিছানার উপর অবহেলায় পড়ে থাকা মুঠোফোনের কর্কশ আওয়াজ এবং কম্পনে ঘুম ঘুম চোখ জোড়া দুহাতের উল্টো পিঠের সাহায্যে ডলে উঠে বসল। মুঠোফোনটা হাতে নিতেই দেখল ঝকঝকে স্ক্রিনে জলজল করে ভাসছে গলার মালা লেখাটা। উর্মি কল করেছে, সকালেও দিয়েছিল বেশ কয়েকবার। সে সময় কিছুটা ব্যস্ত থাকার কারণে রেসপন্স করা সম্ভব হয়নি মীরার। ফ্রি হয়ে যখন কল দিতে চেয়েছিল তখনই রাজ্যের ঘুম নেমেছিল মীরার চোখে। কল ব্যাক করা সম্ভব হয়নি আর। মুখাবয়বের দুপাশ বেয়ে বুকের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে নিয়ে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে মীরা কল রিসিভ করতে দেরি। অপর প্রান্ত হতে হুড়মুড় করে উর্মির ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসতে দেরি হয়নি। খুব মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে বলছে, 2 সপ্তাহ হয়নি বিয়ে হয়েছে, তাতে বড়লোক হয়ে গেছিস তাই না? এতবার করে কল দে, রিসিভ করিস না। ব্যস্ত ছিলাম রে, যখন ফ্রি হলাম তখন আবারও ঘুমিয়ে গিয়েছিলাম। মীরার কথার সূত্র ধরেই উর্মির প্রশ্ন, কেন রাতে ঘুমাসনি? গরু চুরি করছিস নাকি জামাইয়ের আদর খাইছিস? উর্মি ঠেস দিয়ে বলা প্রশ্নতে মীরার শরীর শিরশির করে উঠল। স্বয়ংক্রিয়ভাবে তার বাম হাতটা ঘাড়ে চলে গেল। দুঠোঁটের মাধ্যমে লোকটা যে গতরাতে বেশ জ্বালিয়েছিল তাকে আধিপত্য বিস্তার করেছিল সমগ্র ঘাড় জুড়ে। রাইফের এমন কার্যকলাপ মনস্পটে ভেসে উঠতেই মীরার ঠোঁটজোড়া কিঞ্চিত প্রশস্ত হল। লজ্জা মিশ্রিত মুচকি হাসি ফুটে উঠল ঘুমকাতরে মায়াবী মুখশ্রীতে। আন্দাজে ঢিল মারা প্রশ্ন যে জায়গা মতো পড়েছে সেটা উর্মি নিজে না জানলেও মীরা ঠিকই জানে। বুদ্ধিদীপ্ত মীরা কিছুটা কৌশলের সহিত এমনভাবে উত্তর দিল জামাইয়ের আদর যে উর্মি সত্য কিনা মিথ্যে ধরতে পারল না। শুধু আফসোসের কণ্ঠে বলল,
তোরই সময় মিরু, এসব আর বলিস না। না না, ভুলেও না। জামাই পাইছোস, আদরও পাইছোস, আমার আর কে আছে বল? তোর জন্য দারোয়ান বেটা আছে তো। চেতে গেল উর্মি। যাকে সে জমের মতো ভয় পায় তার কথা বলেই খোঁজা দিচ্ছে। পাইছেটা কি মীরা? ঈষৎ রাগ প্রকাশ করে ধমকের স্বরে বলল উর্মি। ফালতু কথা বলবি না মিরু। রয়াব ভাইয়ের সাথে থাকতে থাকতে আজকাল তুইও কেমন উল্টা পাল্টা বলিস। আমার জন্মানো হয় সুইজারল্যান্ড আছে, বুঝেছিস? হেঁটে হেঁটে আসতেছে, তাই সময় লাগতেছে। উর্মির অযৌক্তিক কথা শুনে ফিক করে হেসে দিল মীরা। জামাই তার সুইজারল্যান্ড থাকে, কিন্তু আসছে হেঁটে হেঁটে। বাহ, কি মারাত্মক যুক্তি! না না, অসম্ভব। এটা যুক্তি হতেই পারে না। বলা যায় কি সুন্দর অযুক্তি। তবে যুক্তিতর্ক আর করল না মীরা। তাল মেলালো উর্মির কথায়। মিটিমিটি হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞাসা করলো, আকাশ দিয়ে হেঁটে আসছে নাকি পাতাল দিয়ে? যে দিক দিয়ে আসুক, আসতেছে তো মেহেদি পায়ে দিয়ে কচ্ছপের গতিতে। আমার কি? আমারও লাভ নাই, লসও নাই। সে নিজে এসে বউটাকে বুড়ি অবস্থায় পাবে, ঠকবে তো বেটা নিজে। ভালোই হবে। এসেই লাঠিতে ভর দিয়ে চলা উর্মি মালার গলার মালা হয়ে ঝুলে পড়বে, তাই না? গলা, সরি, উর্মি মালা। নাম নিয়ে মীরার সূক্ষ্ম খোঁচা উর্মির বুঝতে সময় লাগলো না। এত বছর একসাথে ছোট থেকে বড় হয়েছে, কিন্তু সুযোগ পেলেই মীরা গলার মালা ডাকতে ভুলে না তাকে। উর্মির সাথে না হয় মালা মিলিয়ে উর্মি মালা ডাকা যায়, কিন্তু গলার মালা না ছালা এসব আবার কি? যদিও সে জানে মীরা তাকে আদর করে সবসময় না ডাকলেও জমজমাট কথোপকথনেই গলার মালা বলেই সম্বোধন করে, তবুও মুখ কিছুটা গোমরা করে থাকলো সে। কথাই বলবে না আজ। নীরবতা ভেঙে ডেকে উঠল মীরা। কিরে, রেগে গেলি? হ্যাঁ। আর একটু রাগাই? রাগা? তোর বর খুঁজতে আজ আমিও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে বের হব, বুঝেছিস? কচ্ছপের গতিতে না রে, যাবো তো আমি খরগোশের গতিতে। কথা চলমান অবস্থাতেই বড় একটা হাই উঠল মীরার। মুখের ওপর বা হাতের উল্টো পিঠ রেখে হাই তোলা অবস্থাতেই বলল, মাঝ রাস্তায় ঘুমিয়ে গেলে ডেকে তুলিস, ঠিক আছে? না, ঠিক নাই, ভাল লাগে না। তুই এখন ঘুমা। আচ্ছা। নীরব হলো দুজনেই। কারোর মুখ থেকেই কোনো শব্দ বের হচ্ছে না। মূলত মীরার খোঁজ নিতেই কল করেছিল উর্মি, কিন্তু এক কথা দু কথা থেকে কত কথা হয়ে গেল, অথচ আসল কথা জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছে সে। মোলায়েম কণ্ঠে উর্মি শোধালো, এখন তোর শরীর কেমন মিরু? মামির কাছে শুনেছি রাতের ঘটনা। আল্লাহ, আমি শুনে খুব ভয় পাইছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ বাঁচাইছে রে। এমন ভাবে ট্রাকটা আমাদের দিকে আসছিল, 30 সেকেন্ড দেরি হলেই আজ হয়তো আমাদের লাশ পড়ে থাকতো। উনি যদি আমাকে নিয়ে ঝাঁপিয়ে না পড়তো, এতক্ষণে হয়তো আমরা। কণ্ঠ কেঁপে উঠল, গলা ধরে গেল মীরার। বাকিটুকু বলতে চেয়েও আর বলতে পারল না। দুনিয়া থেকে চলে যাওয়ার মতো চিরন্তর সত্য আমরা জানলেও এই 2 দিনের দুনিয়ার মায়া কেউই কাটাতে পারে না সহজে। মীরাও তার ব্যতিক্রম নয়। নিজের মৃত্যুর সাথে সঙ্গীর মৃত্যুর ভয় সে যে কোমল হৃদযন্ত্রটাতে জেঁকে বসেছে, এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সে। পরন্ত বিকেল। রাজিয়া বেগমের নরম বিছানায় বসে শুকনো কাপড় চোপড় সাবধানতা অবলম্বন করেই ক্ষত হাতেই ধীরে ধীরে ভাঁজ করছে মীরা। পাশেই রাজিয়া বেগম খুশ গল্প জুড়ে দিয়েছেন পুত্রবধূর সহিত। কত রকমের গল্প যে উনি করছেন তার হদিস নেই। কখনো ওনার বিয়ের গল্প, তো কখনো ছেলের জন্মের গল্প, কখনো নিজের শৈশবের গল্প, তো কখনো কৈশোরের। এই তো কিছুক্ষণ আগেই নিজের সুন্দর সংসারের মিষ্টি মিষ্টি ঘটনাগুলো হাসি মুখে শুরু করলেও শেষটা এখন বিষাদের দিকে গড়াচ্ছে। স্বামীর সুমধুর স্মৃতিচারণ যে ধীরে ধীরে স্বামীর শূন্যতা গ্রাস করবে, ওনাকে বেদনাদায়ক করে তুলবে, তার ভেতরটা বুঝতেই পারছেন না তিনি। মীরা আজ আর নীরব শ্রোতা নয়। সে নিজেও ভীষণ আগ্রহের সহিত নিজে থেকে 2-1টা প্রশ্ন করছে। জানার আগ্রহ বাড়ছে রাইফের শৈশব থেকে শুরু করে শ্বশুরের অন্তিম বিদায়ের কাহিনীও। সদর দরজায় পরপর 2বার টোকা পড়তেই অগত্যা মীরা পিছু ফিরল। কাপড়গুলো একদিকে সরিয়ে রেখেই ছুটল দোর খোলার উদ্দেশ্যে। দ্রুত পদে ছুটে যাওয়া মীরার কপালে কিছুটা চিন্তার সূক্ষ্ম ভাঁজ লক্ষণীয়। সবে 3:50 বাজে। এত দ্রুত তো ওনার আসার কথা নয়। তবে একদিনের মাঝেই মীরা দরজার উপর টোকা দেওয়ার ধরন শুনেই বুঝে যায় রাইফের আগমন। লোকটা সব সময় পরপর 2বার কিছুটা তাল মিলিয়ে টোকা দেয়, যা সবার থেকে কিছুটা ইউনিক হয়। অন্যদের থেকে সহজেই আলাদা করা যায়, চিহ্নিত করা যায় রাইফের আগমন। নব ঘুরিয়ে দরজা খুলতেই দেখতে পেল চৌকস চেহারার অধিকারী সেই পরিচিত মুখ।
ক্লান্তিপূর্ণ মুখটাতে মীরাকে দেখা মাত্রই ফুটে উঠেছে মুচকি হাসি। রাইফের হাসিতে মীরা নিজেও ফেরত দিল সুন্দর মিষ্টি হাসি। সামনে থেকে সরে গিয়ে স্বামীকে ভেতরে আসার জায়গা করে দিল মীরা। রাইফ জুতা খুলে প্রবেশ করতে করতেই মীরার শরীর এবং মায়ের খোঁজটুকু জেনে নিল। দরজা লাগিয়ে রাইফের পিছু পিছু হাঁটতে থাকা মীরার মনে খচখচ করা প্রশ্নটা করেই বসল সে। ধীর কণ্ঠে শুধালো, আজ এত দ্রুত আসলেন? চলমান রাইফ পিছু ফিরে এক পলক তাকালো মীরার দিকে। রুমে ঢুকে ফোন, ওয়ালেট এবং বাইকের চাবিটা ছোট টেবিলটাতে রেখে বিছানায় বসল। গায়ে আটসাট ভাবে জড়িয়ে থাকা ধূসর রঙের শার্টটার উপরে দু বোতাম খুলে দিয়ে পরখ করল মীরাকে। আসল কথা বলতে গিয়েও সামনে দাঁড়িয়ে থাকা মীরার উৎসুক মুখটা দেখে আর সোজা সাপটা কথাটা বলা হলো না রাইফের। দুষ্টমি মাখা স্বরে বাঁকা কথাটা বলেই ফেলল। বউ ছাড়া মন থেকে না। আহামুখ বনে গেল মীরা। সে তো ভুলেই গিয়েছিল রাইফের উল্টো জবাব দেওয়ার অভ্যেসটা। তবে আজ তার তাল মেলাল না। উত্তরটা জানার উদ্দেশ্যে শান্ত কণ্ঠেই বলল, ঠাট্টা করবেন না তো। এত দ্রুত কেন আসলেন সেটা বলেন। বাসায় আসবো না? আসবেন, কিন্তু কিন্তু তুমি মীরাবতী বাড়িতে বউ রেখে অফিসে মন টেকানো মেরে লিয়ে না মুমকিন হ্যাঁ, সমঝি? বুঝেও মীরার অবুঝ উত্তর। नहीं मुझे समझ नहीं आया। রাইফের মৃদু হাসিটা মীরার উত্তর শুনে প্রশস্ত হলো বেশ এবং ধীরে ধীরে অট্ট হাসিতে রূপ নিল। নিজেই হিন্দিতে উত্তর দিয়ে আবার বলছে, সামাজ নেহি আয়া। স্মার্ট, ভেরি স্মার্ট। কোন রকমে হাসি থামিয়ে ফ্যানের সুইচ অন করে বিপরীত পাশে চলে যাওয়া মীরাকে উদ্দেশ্য করে বলল রাইফ, বোঝনি? যখন তখন সামনে আসো, কাছে বসো, দুই একটা চুমু টুমু খাই, আঘাত পেয়ে হ্যাং হয়ে যাওয়া মাথাটা আমারও খুলে যাক, তোমারও ব্যথা কমুক। রাইফের এমন খোলামেলা কথায় ফ্যানের সুইচ অন করতে থাকা মীরার হাত থেমে গেল। কান গরম হলো অস্বাভাবিকভাবে। এই লোক শোধরানোর না। এখন কথা বাড়ানো মানেই রাইফের ইঙ্গিতপূর্ণ কথাতে আরো লজ্জাজনক পরিস্থিতিতে পড়া। দ্রুত সুইচটা অন করে নিজেকে আড়াল করতে দ্রুত পদে ছুটল রুম হতে চলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাইফ এবারও রেহাই দিল না তার লাজুকলতাকে। কণ্ঠটা কিঞ্চিত উঁচু করে গমগমে আওয়াজ তুলে বলল, এভাবে লজ্জা পেও না রাজুকলতা, মারাত্মক সুন্দর লাগে, ভীষণ মিষ্টি লাগে। আহা, মনটা শুধু বউ বউ করে। না জানি হুট করে কেউ ভরা মজলিসে বউ পাগলা ডেকে বসে। নৈশভোজের জন্য রান্নাবান্নার কাজে শাশুড়িকে সাহায্য করে নিজ রুমে প্রবেশ করতে বিছানার উপর রাইফের ভাঁজ করা কাপড় চোপড়গুলো দেখে খানিক অবাকই হলো মীরা। অফিস হতে এই তো এলেন একটু আগে, এক্ষুনি আবার এসব বের করছেন কেন? হাতে ধরে রাখা সাদা রঙের কফির মগটা নিয়ে ছোট ছোট কদমে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করতে থাকা রাইফের পাশে গিয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করলো সে। সক্ষম হলো। মীরার অস্বস্তি বুঝতে পেরে পিছু ফিরে তাকালো রাইফ। মীরা কফির মগটা রাইফের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক স্বরেই শুধালো, কোথাও যাবেন? মীরার হাতে ধরে রাখা কফিপূর্ণ মগটা রাইফ হাতে নিয়ে বিছানায় বসলো। মীরার প্রশ্ন শুনেও আমলে নিল না সে। কফির কাপে ছোট্ট চুমুক দিয়ে তৃপ্তিদায়ক অনুভূতি মুখে ফুটিয়ে বলল, 10-এ 10। কি কফি ভালো লেগেছে? না। পূর্ণ রেটিং পেয়ে খুশি হওয়া মীরার রাইফের মুখে নাবাচক উত্তর শুনে আগডুম বাগডুম করা মনটা ফুটা বেলুনের মতো চুপসে গেল। কণ্ঠ কিঞ্চিত উঁচু করে শুধালো, তাহলে 10-এ 10 হয় কি করে? তৃপ্তি সহকারে কফির পরিপূর্ণ স্বাদ গ্রহণ করা রাইফের ঝটপট জবাব। তুমি লজ্জা পাও যেভাবে। লজ্জাজনক কোনো কাজ না করে শুধুমাত্র কথা জালে ফাঁসিয়ে মীরাকে ফের লজ্জায় ফেলল রাইফ। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে থাকা মীরা ঘুরে দাঁড়ালো রাইফের থেকে। ঠোঁটের কোণে ফুটে ওঠা মৃদু হাসি লুকোতে এগিয়ে গেল আলমারির সামনে। শুধু শুধু এটা সেটা নাড়াচাড়া করে কণ্ঠে কিঞ্চিত রাগ মিশিয়ে শোধালো, আপনি কি কোনোদিনও সোজা কথা বলবেন না? বিছানায় বসে থাকা রাইফ উঁচু করে রাখা বালিশে হেলান দিল আরামের খোঁজে। কণ্ঠে জোর দিয়ে বলল, অবশ্যই বলবো। এখনই শুনতে চাও নাকি পরে? মীরা মনে মনে আগ্রহ প্রকাশ করল। এই কদিনে তো খুব বেশি একটা সোজা কথা বলেননি। আর যখন বলতে চাচ্ছে তখন শুনতে আর দেরি কিসে? ঝটপট জবাব দিল সে, এক্ষুনি। মীরার স্পষ্ট জবাব শুনেও রাইফ আরেকবার নিশ্চিত হতে প্রশ্ন করল, এখনই? হ্যাঁ এক্ষুনি। রাইফ ওপর নিচ ঘাড় নাড়িয়ে পাশে জায়গাটুকু ইশারা করে বলল, এদিকে আসো। দূর থেকে ভুলভাল শুনে ফের দোষ দিবা আমার। আলমারির কপাট বন্ধ করে ছোট ছোট পা ফেলে রাইফের সামনে এসে দাঁড়ালো মীরা। মীরার আগাগোড়া পরখ করে রাইফ কিছু বলল না, শান্ত চোখে তাকিয়েই রইল শুধু। মীরা যেন বুঝতে পারল রাইফের তীক্ষ্ণ নজরে ধমকে বলা উগ্র কথাটুকু।
রাইফের বাম দিকে ফাঁকা জায়গাটুকুতে বসে নীরবে নিজের অবস্থান জানান দিল। ডান হাতে মগ ধরে রাখা রাইফ পিঠ টান টান করে সোজা হয়ে বসল। কাছাকাছি এসে দুজনের মাঝের দূরত্বটুকু ঘুচিয়ে দিল মুহূর্তের মাঝে। পেশিবহুল বাম হাতটা দিয়ে জড়িয়ে নিল সহধর্মিণীকে। ঘাড় ঘুরিয়ে মীরার মায়াবী মুখশ্রীতে গভীরভাবে তাকালো। এই মেয়েটার মায়াভরা মুখটাতে রাইফ যতবার তাকায় ততবারই তার বক্ষ পিঞ্জর ছলক করে ওঠে। এই তো গুনে গুনে 10 দিন আগে মীরাকে ঘরে তুলে এনেছে সে নতুন পরিচয়ে। চাইলে প্রথম দিনই স্বামীর অধিকারটুকু আদায় করে নিতে পারত রাইফ, কিন্তু সুখকর মুহূর্তগুলো একতরফা অনুভূতি নিতে ইচ্ছুক নয় সে। এত তাড়াহুড়ো নেই রাইফের মাঝে। জীবনের 29টা বসন্ত যেখানে মীরাহীন ছিল, সেখানে আর কয়েকটা দিন সময় দিলে মন্দ কি? এই কয়দিনে না হয় ভাবচমুক দুজনের, প্রেম হোক, প্রেমালিঙ্গন হোক। মীরার প্রতি যেমন রাইফের টান, তার প্রতিও মীরার টান তৈরি করা আবশ্যক লেগেছে রাইফের। অবশ্য যথেষ্ট সফলও হয়েছে সে। গতকাল অর্থাৎ দুর্ঘটনার সময় মীরার মুখশ্রী হতে কণ্ঠনালীতে নিজের জন্য যে আতঙ্কিত রূপ দেখেছে সে, তাতেই প্রকাশ পায় মীরার অস্তিত্ব জুড়ে এখন শুধু রাইফের বসবাস। রাইফের প্রতি ভালোবাসা কিংবা ভালো লাগা মুহূর্ত ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়েটা সহজে প্রকাশ করতে পারে না। শুধু এই যে এক বাহুতে আবদ্ধ হয়ে আছে মেয়েটা, চাইলে রাইফ এক লহমায় পুরোপুরি নিজের করে নিতে সক্ষম। কিন্তু মীরার অনুভূতিগুলো এতে ফিকে হতে পারে কিছুটা। এক বিন্দুও ফিকে হতে দিতে ইচ্ছুক নয় সে। সঠিক ক্ষণ যে খুব নিকটে তা রাইফ জানে। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছে, সেখানে অসুস্থ মীরা সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আরেকটু অপেক্ষা করাই যায়। সে পর্যন্ত না হয় জুটিয়ে প্রেমই করুক দুজন। পেছন দিয়ে আগলে রাখা রাইফের হাতটা মীরার পিঠের ক্ষততে হালকা করে ছুঁয়ে দিল। শান্ত স্বরে মোলায়েম কণ্ঠে শুধালো, ব্যথা আছে? মীরা উপর নিচ মাথা নাড়ালো শুধু। রাইফের এই সামান্য স্পর্শ মীরার শিরা উপশিরায় শিহরণ জাগায়। কেঁপে তুলে ক্ষণে ক্ষণে রাইফের হাতে কফির মগটা পাশের টেবিলে রাখলো। পুরুষালী ভরাট কণ্ঠটা শীতল কণ্ঠে শুধালো, মীরা, একা থাকতে পারবা না? হঠাৎ রাইফের এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করলো মীরা। প্রশ্নের জবাব না দিয়েই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন একা কেন থাকবো? ইমার্জেন্সি অফিসিয়াল কাজ পড়ে গেছে মীরা। 4 দিনের জন্য ঢাকা যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। জরুরি না হলে এই অবস্থায় তোমাকে এইভাবে রেখে যেতাম না। উত্তর শুনে মীরা রাইফের এতক্ষণ ধরে আলমারি থেকে কাপড় চোপড় বের করার ব্যাপারটা বুঝলো, সাথে একা থাকতে বলা কথাটাও। শরীর যেমন মীরার খারাপ, তেমন রাইফেরও তো খারাপ। লোকটির মাথার পেছনে পাওয়া আঘাতটা যে অনেকাংশে ফুলে জখম হয়েছে, নীলচে বর্ণ ধারণ করেছে পুরোটাই। মীরা মিনমিন করে প্রশ্নসূচকে বলল, শুধু আমার কথা চিন্তা করছেন, আপনার কথা ভাবছেন না কেন? আপনার শরীরটাও তো ভালো না। এই অবস্থায় আপনার যাওয়াটাও উচিত হবে না। মীরার কথায় স্পষ্টরূপে রাইফের জন্য উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে। ক্ষণিকের মাঝেই ভালো লাগার আবেশ ছড়িয়ে গেল রাইফের হৃদয় জুড়ে। ঠোঁটের কোনায় মুচকি হাসি ফুটিয়ে শোধালো, চিন্তা হচ্ছে? সাথে সাথে মীরা নিঃসংকোচ দ্বিধাহীন জবাব। হুম। অর্ধাঙ্গিনীর এই ছোট্ট জবাবে রাইফের মুখের মুচকি হাসি বিস্তৃত হলো। জড়িয়ে ধরে রাখা হাতটা দিয়ে নিজের কাছে আরেকটু চেপে নিল। দীঘল কালো কেশরাশিগুলো লম্বা বেনি করে রাখা মীরার মাথায় ছোট্ট করে চুমুকে দিল রাইফ। গাঢ় কণ্ঠে বলল, ভালো লাগছে, সত্যিই ভীষণ ভালো লাগছে। আমার জন্য চিন্তা করার মানুষ বেড়েছে। 1 থেকে আজ 2 হয়েছে। 10টার বাস। নৈশভোজ সেরে গন্তব্যের উদ্দেশ্যে তৈরি হয়েছে রাইফ। কালো রঙের টি শার্টের সাথে জিন্স পরেছে লম্বা চওড়া পুরুষটি। শেষ সময়ে নিত্যদিনের ব্যবহৃত পারফিউমটা দিয়ে নিল। পানি ভর্তি ছোট্ট মামপটটা এনে রাইফের ব্যাগে দিয়ে দিল মীরা। রাইফ এগিয়ে এলো তার দিকে। কেন যেন আজ মীরাকে রেখে যেতে ইচ্ছে করছে না রাইফের। কলিকরার সাথে না থাকলে নিশ্চিত সাথে করেই নিয়ে যেত। পিছু ফিরে রাইফকে দেখে মীরা বলল, চার্জার আর পাওয়ার ব্যাংক এই সাইডে, মেডিসিন এখানে, পানির মামপট এখানে। আর তুমি কোথায়? রাইফের মুখে হুটহাট অন্যদিকে মোড় ঘুরিয়ে বলা কথাটা শুনে মীরা স্তব্ধ হয়ে গেল, তবে ঘাবড়ালো না। এতক্ষণ বসে থাকা মীরা উঠে দাঁড়ালো। এতদিনের গুটিয়ে থাকা মীরার সাহসিকতার পরিচয় দিয়ে এক পা এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে থাকা রাইফের বুকের বাপাশে কোমল হাতটা রাখলো। রাইফের তীক্ষ্ণ চোখে চোখ রাখতে চেয়েও পারল না। খুব নিকটে দাঁড়িয়ে থাকা সুপুরুষটির গলায় দৃষ্টি আবদ্ধ করে নিচু আওয়াজে বলল, এখানে আমি আছি, ঠিক এখানে, খুব যত্নে সাবধানে যাবেন। এখানে রাখা আমিটাকে যেভাবে পাঠাচ্ছি সেভাবেই ফেরত আনবেন। রাইফ অবাক হলো অনেক। ভেবেছিল হয়তো এবারও তার থেকে পালাতে চাইবে মীরা।
কিন্তু ভুল প্রমাণিত করে কি দারুণ কয়েকটা বাক্য উচ্চারিত করলো। রাইফ বুকে রাখা মীরার ক্ষত হাতটা আলতো করে নিজের হাতে নিল সতর্কতার সহিত। ছোট করে অথরের পরশ দিতে ভুলল না। একবার দিয়ে কেন যেন মনটা ভরল না রাইফের। পুনরায় অধর ছুঁয়ে চুম্বন এঁকে দিল মীরার হাতের উল্টো পিঠে। নিচু করে রাখা মীরার মুখ আরো নিচু হয়েছে রাইফের ক্ষুদ্র সংস্পর্শে। অপর ব্যক্তিটির ওপর শুধু নিজের অবস্থান দৃঢ় করলে তো হবে না, নিজের ওপর অপর ব্যক্তিটির অবস্থানও দৃঢ় করার সুযোগ দিতে হবে। রাইফও ঠিক তাই করল। একত্রিত করা দুজনের হাত দুটোর মধ্যে উপরে রয়েছে মূলত মীরার হাত। সুকৌশলে ধরে রাখা মীরার হাত হালকা ঘুরিয়ে রাইফ নিজের হাতের উল্টো পিঠ উপরে আনলো। শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মীরার প্রতিক্রিয়া দেখার জন্য। ফ্লোরের দৃষ্টি নিবদ্ধ করা মীরা তড়িৎ গতিতে সচকিত দৃষ্টিতে তাকালো রাইফের পানে। সেকেন্ডের ব্যবধানে নজর সরিয়েও নিল সে। রাইফের এমন কাজের অর্থ বুঝতে সময় লাগলো না বুদ্ধিমতী মীরার। পরবর্তী সময়ের কথা চিন্তা করেই ঘামতে শুরু করলো। হৃদস্পন্দন স্বাভাবিক থেকে ক্রমশ অস্বাভাবিক হতে শুরু করলো। সময় গড়ালো মিনিট খানেক। রাইফ একইভাবে নিজের হাতের উল্টো পিঠ ওপরে রেখে নিষ্পলক চোখে তাকিয়ে। রাইফের সারা শব্দ আশা করেছিল মীরা, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে মুখাবয়ব উপরে তুলল। সম্পূর্ণ দৃষ্টি দিল অনড়ভাবে দাঁড়িয়ে থাকা রাইফের উজ্জ্বল শ্যামবর্ণের মুখাবয়বে। এক নিমিষেই বুঝতে পারল আজ আর কোনোভাবেই রক্ষে নেই লোকটির থেকে। রাইফ যতটা স্বাভাবিক, মীরা তার সম্পূর্ণ বিপরীত। এক আকাশ পরিমাণ লজ্জা আষ্ঠে পৃষ্ঠে ঘিরে ধরেছে তাকে। রাইফেল ঘায়েল করা চাহনি ভেদ করে কিছুতেই এগোতে পারছে না পরবর্তী পদক্ষেপের জন্য। শুষ্ক ঠোঁটজোড়া জিহ্বার ডগার সাহায্যে ভিজিয়ে বাম হাতটা উঠে তুলল সে। ধীরে ধীরে কোমল হাতটা রাইফেল চক্ষুদয়ের ওপর রাখল। নিজেকে আড়াল করলো রাইফেল নিষ্পরক চাহনি হতে। রাইফেল হাতে আবদ্ধ হওয়া ডান হাতটা টেনে আনলো নিজের কাছে। কাপা কাপা গোলাপি অধর ছুঁয়ে দিল পুরুষালী হাতের উল্টো পিঠে। তাৎক্ষণিক এক প্রস্থ হাসি ফুটল রাইফের ঠোঁটে। লজ্জায় পালিয়ে যাবে মীরা এমন সময় তাড়াহুড়ো করে বলে উঠল সে, আরেকবার মীরা, আরেকবার প্লিজ, শুধু একবার। বুকের ভেতর ডামাডোল বাজতে থাকা মীরা থমকে গেল। রাইফের এমন আকুতি ভরা কণ্ঠে পিঠের শিরদাঁড়ায় শীতল স্রোত বয়ে গেল। এবার আর ঠোঁট কাঁপছে না মীরার। রাইফের চোখের উপর ধরে রাখা হাত থেকে শুরু করে পুরো শরীর কাঁপছে। এমন অনুভূতি যেন আজ মীরাকে অবশ করে তুলেছে। এর থেকে যত দ্রুত সম্ভব রেহাই পাওয়া উচিত। দেরি করল না মীরা। রাইফের হাত পুনরায় অধর ছোঁয়াতে মুখ এগিয়ে আনবে এমন সময় উচ্চ স্বরে রাইফকে ডেকে ওঠা রাজিয়া বেগমের কণ্ঠস্বর ভেসে আসলো। চমকে উঠল মীরা। দ্রুততার সহিত হাত ছাড়িয়ে নিয়ে পিছু ফিরে বদ্ধ দরজার দিকে তাকালো। রাইফের হাস্যজ্জ্বল মুখ হতে হাসি উড়ে গেল মায়ের আচমকা ডাকে। হতাশ গলায় দাঁতে দাঁত চিবিয়ে বলল, ডাকার আর সময় পাইল না আম্মা, এমনিতেই লেট লতিফ হয়ে পড়ে আছি। তোমার পুত্রবধূর কাছ থেকে একটু তো আদর যত্ন নিতে দাও। এতক্ষণে লজ্জা মিশ্রিত অনুভূতিপূর্ণ মীরা শব্দ খুঁজেই হেসে দিল রাইফের মৃদু আওয়াজে বলা কথা শুনে। ধীরে ধীরে সেই হাসি বিস্তর হলো। নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার পরেও নিয়ন্ত্রণে আনতে পারছে না বাদ ভাঙা হাসিটুকু। রাইফ শান্ত এবং স্থির। বিছানায় রাখা ব্যাগটা কাঁধে নিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে মীরার হাস্যোজ্জ্বল মুখে টুপ করে অধৈর্য হলো আচমকা। মিষ্টি চুম্বনে সিক্ত হলো মীরার গোলাপি আভাযুক্ত ফর্সা গাল। পরপর কেটে গেছে 3 দিন। 2 দিন হলো স্বামী এবং শাশুড়ির অনুমতিতে আপন নিরে ফিরে এসছে মীরা। অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে শওকত রহমান যেন এক টুকরো চাঁদ হাতে পেয়েছেন। চোখের আড়াল হতে দিচ্ছেন না কিছুতেই। একটু এদিক সেদিক গেলেই রাশভারী বয়োজ্যেষ্ঠ লোকটা আম্মাজান আম্মাজান, কই গেল আমার আম্মাজান বলে ডেকে ওঠেন। এই তো কিছুক্ষণ আগে শাশুড়িকে এক পলক দেখতে 5 তলায় গিয়েছিল মীরা। তার অনুপস্থিতিতে পুরো বাসা শুদ্ধ খুঁজে বেরিয়েছেন তিনি। স্বামীর এমন কার্যকলাপে বিরক্ত হয়ে খাদিজা বেগম যখন বললেন মীরা উপরে গেছে, তখনই ক্ষান্ত হয়েছেন। মসজিদ হতে মাগরিবের সালাত আদায় করে বাসায় ফিরে শওকত রহমান উকি দিলেন মেয়ের রুমে। দরজা খোলা, তাই আর নক করার প্রয়োজন বোধ মনে করলেন না। বিছানায় মাঝ বরাবর বসে আছে মীরা। তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো শাড়ি, সুতি, জামদানি, টাঙ্গাইল শাড়ি বেশি। বেশিরভাগ শাড়ির রং সাদা, সবুজ কিংবা ঘিয়ে। মেয়েকে এক পলক দেখে শওকত রহমান গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করলেন। পিতার পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই নুয়ে রাখা মাথাটা তুলে মীরার সামনে তাকালো। চোখে চোখ পড়তেই মিষ্টি একটা হাসি ছুড়ে দিল প্রাণপ্রিয় আব্বাজানের জন্য।
সালাম বিনিময় করে বাবাকে বসার ব্যবস্থা করে দিতে বিছানা হতে কিছু শাড়ি সরিয়ে একপাশে রাখল মীরা। রাশভারী প্রবীণ জ্ঞানসম্পন্ন মানুষটি মেয়ের কাছাকাছি এসে বসলেন। গাম্ভীর্যপূর্ণ চেহারায় সুন্দর একটা হাসি ফুটিয়ে বললেন, কি করছে আমার আম্মাজান? দাদি জানের শাড়িগুলো গোছাচ্ছি আব্বাজান। অনেক দিন হলো তো, তোলা ছিল অনেক দিন, আজ রোদে দিয়েছিলাম। ভাঁজ করা শেষ হলেই আলমারিতে রাখবো। রেখে আর কি হবে, আম্মাজানের অনুপস্থিতিতে এগুলো সব তো আপনারই। নিয়ে যাবেন, মাঝে মাঝে পরবেন। মীরার মুখে মিঠে হাসিটা ফুটে উঠল আবারও। শুধু শাড়ি কেন, বেঁচে থাকাকালীন পুরো মানুষটাই যে তার ছিল। হাসির আড়ালে চাপা দীর্ঘশ্বাসটা বুকের মাঝেই চাপা রেখে হালকা বেগুনি রঙের একটা শাড়ি নাকের কাছে নিয়ে আখি পল্লব বন্ধ করে লম্বা একটা শ্বাস গ্রহণ করল মীরা। রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করল নূরজাহান বেগমের শরীরের মমতাময়ী ঘ্রাণ। শাড়িটা শওকত রহমানের হাতে দিয়ে হাসি হাসি মুখে বলল মীরা, দাদিজান আমাদের সাথেই আছে, তাই না আব্বাজান? এই যে দেখেন কত গভীর ঘ্রাণ, এখনো ঠিক আগের মতোই আছে। শওকত রহমানের আদলখানি মলিন হলো কিছুটা। নিজের মেয়ের মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পেলেও মায়ের শূন্য স্থান যে কখনোই পূরণ হবার নয়। সময় তালে তালে বয়স বাড়লেও মাতৃস্নেহের জন্য তার মন কাঁদে মাঝে মাঝে। ভেতরের হাহাকারটা আড়াল করলেন মীরা থেকে। শাড়িটা আলতো হাতে ছুঁয়ে বুকে চেপে ধরলেন। মায়ের স্নেহময় কোলটাকে অনুভব করলেন সঙ্গোপনে। অনেকগুলো ভাঁজ করা শাড়ি থেকে গাঢ় সবুজ কালো রঙের সংমিশ্রণের সুতোয় বননে কারুকার্য খচিত জামদানি শাড়িটা হাতে নিলেন। মীরার ন্যায় তিনিও নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিলেন। আগের থেকে কমে গেলেও মায়ের সেই পরিচিত ঘ্রাণ ঠিকই বুঝতে সক্ষম হলেন তিনি। আম্মাজান, শাড়ি ভাঁজ করতে থাকা মীরার ব্যস্ত হাত থেমে গেল বাবার ডাকে। শাড়িতে নিবদ্ধ থাকা নজরও ঘুরে গেল আব্বাজানের দিকে। চোখে চোখ পড়তেই শওকত রহমান একগাল হেসে বললেন, নেন, এই শাড়িটা আলাদা করে রাখেন, সময় করে একদিন পরবেন, ভালো লাগবে। মীরা হাসি মুখে বাবার হাত থেকে শাড়িটা নিল। শওকত রহমান আরো বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তবেই প্রস্থান করলেন রুম হতে। মধ্যরাত্রি, পিনপত নীরবতা চারিদিকে। গভীর ঘুমে আচ্ছন্ন মীরার ঘুম ভাঙল আকস্মিক কলিং বেলের উচ্চ শব্দে। একবারই বেজেছে। কে আসলো এত রাতে? গভীর ঘুম ভাঙার ফলে বিরক্তির সহিত চিন্তার সূক্ষ্ম ভাঁজও ফুটে উঠেছে কপালে। কান খাড়া করে কয়েকবার কলিং বেলের শব্দের জন্য অপেক্ষা করতে থাকলো মীরা। না, আর বাঁচছে না। বুক অবধি জড়িয়ে রাখা কাঁথাটা মাথা অব্দি টেনে চোখ মুখ ঢেকে নিল। নয়নজোড়া বন্ধ করে যখনই ঘুমের জন্য প্রস্তুতি নিয়েছে তখনই পুনরায় উচ্চ আওয়াজে কলিং বেল বেজে উঠল পরপর 2 বার। ধরপড় করে উঠে বসল মীরা। পাশ হতে মুঠোফোনটা হাতে নিয়ে দেখল রাত 1টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। আম্মা কিংবা আব্বাজানকে ডেকে তুলে দেখা উচিত কে এসছে। চোখ কষলে ঠান্ডা ফ্লোরে পা রাখল গমনের উদ্দেশ্যে। 3 তলার সদর দরজার সামনে অস্থিরভাবে পায়চারি করছে রাইফ। শুধু বাহিরটাই তার অস্থির না, সেই সাথে ভেতরটাও তুফানের ন্যায় অস্থির। অফিসিয়াল কাজে 4 দিনের জন্য ঢাকা গেলেও আগে ভাগে কাজ শেষ হওয়াতে 3 দিনের মাথাতেই বাসায় ব্যাক করেছে সে। অনেক রাতে ফিরেছে বলে আর ফোন করে জানায়নি মীরাকে। জার্নি করে এসছে, একেবারে সকালেই না হয় দেখা করবে। কিন্তু বিপত্তি ঘটেছিল ঘুমোতে গিয়ে। এপাশ ওপাশ করেও রাইফ ঘুমোতে পারছিল না কিছুতেই। মীরাকে স্মরণ হচ্ছিল বারবার। ঘড়িতে ঘন্টার কাঁটা তখন 12টার ঘরে আর মিনিটের কাঁটা 45-এ। রাত্রি 12টা বেজে 45 মিনিট। এখন মীরাকে আনতে যাওয়ার উপযুক্ত সময় না। 7-5 ভেবে বেপরোয়া মনটাকে যা খুশি তাই বুঝ দিয়ে নাকে মুখে বালিশ চেপে দিয়ে ঘুমানোর চেষ্টারত রাইফ পুনরায় ব্যর্থ হলো। না, থাকা যাচ্ছে না নিদ্রাহীনভাবে শুয়ে থাকতে। পিঠটা টনটনে ব্যথা করছে তার। সোজা উঠে বসলো সে। এভাবে নিজেকে শাস্তি দেওয়ার কোনো মানেই দেখছে না রাইফ। নিজের বউ, নিজের শ্বশুর বাড়ি, রাত আর বিরাত আছে নাকি? যখন মন চায় তখনই যেতে পারবে। সেই মুহূর্তে কি হলো কে জানে। আগামাথার কিছুই তখন ভাবেনি রাইফ। ফটাফট উঠে লম্বালম্বি চেক সাদা কালো টি শার্ট গায়ে জড়িয়েই ছুটে এসছে শ্বশুর বাড়ির 3 তলার সদর দরজায়। এখানে আসার পরপরই মনে হয়েছিল বিশাল একটা ভুল কাজ করে ফেলেছে সে। ফোনটা সাথে আনা উচিত ছিল। ফোনটার সাথে থাকলে এভাবে আর ঘর শুদ্ধ মানুষকে কলিং বেল চেপে জাগাতে হতো না। একটা কল করে মীরাকে ফুরুত করে বের করে আনা যেত। থাকো সব, এসে যখন পড়েছে তখন আর ফিরে যাবে না সে, বউকে সাথে নিয়েই যাবে। একবার কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকা রাইফ অধৈর্য হয়েছিল কারো সারা শব্দ না পেয়ে। কত ঘুমায় রে বাবা, 3 জন মানুষের একজন সজাগ পাচ্ছে না। ধৈর্য আর বাদ মানেনি তার।
পরপর দুবার কলিং বেলের সুইচ চেপে ক্ষান্ত হলো সে। সেকেন্ড 10 মাঝে অবশেষে রাইফের ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়ে দরজা খুললেন খাদিজা বেগম। ঘুম কাতুরে মধ্যবয়সী মহিলার চোখে মুখে বিস্ময়ের ছাপ। রাইফকে দেখে মুখে জোরপূর্বক হাসি টেনে দরজা থেকে সরে গিয়ে বললেন, এত রাতে রাইফ, আসো বাবা, ভিতরে আসো। কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে তো হয়েছে, অবশ্যই হয়েছে, কেন হবে না? নতুন বউ ছাড়া এই রাইফের অসুবিধে তো হবেই, এটাই স্বাভাবিক। উল্টো অসুবিধে না হওয়াটাই অস্বাভাবিক। রাইফ অগ্রসর হলো, প্রবেশ করলো বাসার ভেতর। মীরার রুমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আম্মা, অসুবিধা একটু হয়েছে। মীরা কই? প্রশ্নটা করে বুঝতে পারলো প্রশ্নটা করা উচিত হয়নি। মীরা এত রাতে কোথায় আর থাকবে? স্বামীকে আঙ্গার করে দু চোখের ঘুম কেড়ে নিয়ে নিজে আরামে ঘুমোচ্ছে নিশ্চয়ই। ছটফট করতে থাকা রাইফের মতিগতি বোঝার চেষ্টা করছেন খাদিজা বেগম। এতদিন হলো জামাতা হয়েছে, ছেলেটার এমন আচরণ যে আজকেই প্রথম। কেমন যেন অদ্ভুত আচরণ। দাঁড়িয়ে কেন? বসো। কখন আসছো ঢাকা থেকে? এই তো একটু আগে। কথাটা বলেই উচ্চ স্বরে মীরা নাম ধরে ডেকে উঠল রাইফ। তার ধৈর্য আর কুলোলো না শক্তি। এতক্ষণে তো চলে আসার কথা। মীরা ঘুম কাতরে ঠিক আছে, তাই বলে এতটা? রাইফের ডাক কি তার কানে যাচ্ছে না? আজব ব্যাপার স্যাপার। খাদিজা বেগম রাইফের এমন আচরণে কুল কিনারা পাচ্ছে না কিছুতেই। অস্বস্তিমূলক ভঙ্গিতে শুধালেন, রাইফ, এত রাতে কোনো কিছু কি দরকার? হ্যাঁ দরকার তো আম্মা, মীরাকে দরকার। একটু রেখে দেন না প্লিজ। এত লেট করেছে কেন আসতে? পরপর কয়েকবার কলিং বেলের শব্দ এবং শেষে নিজের নাম রাইফের কণ্ঠে শুনতেই মাত্র ফ্লোরে পা রাখা মীরা কোনো রকমের লাইট জ্বালিয়ে ধরফর করে দৌড়ে নিজ রুম হতে বাহিরে এসছে। কিন্তু রাইফের মুখে মীরাকে দরকার কথাটা শুনে চলমান পদক্রম স্লোট হলো। এভাবে কেউ শাশুড়িকে বলে নাকি যে তার মেয়েকে দরকার? দিন দিন লোকটা কেমন লাগামহীন হয়ে যাচ্ছে। মায়ের সামনে রাইফের মুখে এমন কথাই লজ্জা পেল খানিক। স্বামীর ডাকে যতটা উৎসাহের সহিত ছুটে এসেছিল ততটাই নিভে গেল রাইফের শেষ কথাটুকু শুনে। পায়ের আওয়াজে মীরার দিকে তাকালো রাইফ। পরিচিত সেই হাসিটা দিয়ে তাকিয়েছে সে, কিন্তু মীরার এমন রূপ তার জান কবজ করে নিল যেন। মোচড় দিয়ে উঠল ছোট্ট বক্ষপিঞ্জর। চক্ষুদয় কোটর ছেড়ে বাহিরে আসবে যে কোনো সময়। অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঠোঁট জোড়াও ফাঁক হয়েছে কিঞ্চিত। সবুজ রঙের শাড়িতে মীরাকে সবুজ শ্যামল প্রকৃতির থেকেও যেন সুন্দর লাগছে রাইফের কাছে। ঘুম থেকে ওঠা মীরার ফোলা ফোলা তৈলাক্ত চোখ মুখ সদ্য বৃষ্টিতে ভেজা দূর্বাভাসের মতোই স্নিগ্ধ লাগছে। রাইফের নেশালো দৃষ্টি মীরাকে আড়স্য করল বেশ। লোকটি কি ভুলে গেল নাকি এখানে তার শাশুড়িও আছে? মীরা নিজেই এগিয়ে এলো। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে নজর এদিক সেদিক ঘুরিয়ে শোধালো, কখন এসেছেন? মীরার রূপের মোহে আচ্ছন্ন হওয়া রাইফ যন্ত্রের ন্যায় জবাব দিল। অনেকক্ষণ। মীরা রাইফের এমন জবাবে এবার সত্যিই বিপাকে পড়ল। ধ্যান ভাঙাতে সে নিজেই রাইফের এমন নেশাময় চাহনিতে কাবু হচ্ছে। খাদিজা বেগম মীরার দিকে তাকিয়ে রাইফকে ঘরে নিয়ে যেতে আদেশ করলেন। ব্যাস, ধ্যান ভাঙল রাইফের। ঝটপট উঠে দাঁড়ালো সে। মীরার হাতটা খপ করে ধরে খাদিজা বেগমের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, মীরাকে নিতে আসলাম, নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না। এখন সব ঠিকঠাক আম্মা, ঘুমান। কথাটা বলে মীরার দিকে তাকালো রাইফ। কণ্ঠস্বর কিছুটা চেপে মৃদু আওয়াজে বলল, কি দেখছো? আসো। কি করবো বলো? তোমাকে ছাড়া ঘুম আসছিল না তো। দিন দিন কেমন বাজে অভ্যাসে পরিণত হচ্ছ। ভালো ভালো, এভাবেই থেকো। পরিবর্তন করার কিচ্ছু নেই একটু। খট করে শব্দ তুলে বন্ধ হলো সদর দরজা। খাদিজা বেগমের চোখের আড়াল হলো রাইফ এবং মীরা। মধ্যরাতে মেয়ে এবং মেয়ে জামাতার গমনপথ অনুসরণ করে বদ্ধ দরজাতেই চেয়ে আছেন তিনি। হঠাৎ পেছন থেকে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলেন খাদিজা বেগম। এক কদম সরে গিয়ে পিছু ফিরে দেখলেন স্বামী শওকত রহমান দাঁড়িয়ে। সদ্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন বলে চোখ কচলে যাচ্ছেন বারংবার। লম্বা একটা হাই তুলে ঘুমের রেশ কাটিয়ে খাদিজা বেগম শুধালেন, এখানে কি করছেন? ভয় পাইছি তো অনেক, যান ঘুমান। কে আছে? রাইফ চলে গেছে, মীরাকে নিতে আসছিল। উৎকণ্ঠিত হলো শওকত রহমান। শুধালেন, এত রাতে কি হলো আবার? কিছু হয়নি, রাইফ আমাকে ঘুমাতে বলছে, আপনি ঘুমান, চলেন। কথা সমাপ্ত করে নিজস্ব রুমের দিকে হাঁটা ধরলেন খাদিজা বেগম। রাইফের পাগলামি তিনি ঠিকই বুঝতে পেরেছেন। মিটিমিটি হাসছেন। মেয়েকে যে সুপাত্রের হাতে দিতে পেরেছেন সেটা ভেবে খুশিও হলেন। স্ত্রীর কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে ওভাবেই দাঁড়িয়ে আছেন শওকত রহমান। স্বামীর কোনো সারা শব্দ না পেয়ে পিছু ফিরলেন খাদিজা বেগম। কণ্ঠ উঁচু করে তাগাদা দিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসেন, শুধু শুধু চিন্তা করছেন, কিছু হয়নি।
নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মোজাইক করা সিঁড়ির ধাপগুলো একের পর এক ক্রমান্বয়ে গুটি গুটি পায়ে রাইফের পেছন পেছন অতিক্রম করছে মীরা। কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার ফলে মাথা কিছুটা ভার হয়ে আছে তার। টালমাটাল ঘুম কাতুরে মীরা রাইফের সাথে পা মেলাতে সক্ষম হচ্ছে না, তাই পিছিয়ে গেল খানিকটা। অথচ রাইফের পছন্দ হলো না মীরা ধীর গতিতে হাঁটা। নিজের পা দুটো থামালো, ঘাড় ঘুরিয়ে পিছু ফিরল। হঠাৎ রাইফের পা স্থির হওয়াতে নিচের দিকে তাকিয়ে সাবধানতা অবলম্বন করে হাঁটতে থাকা মীরা মাথা উঁচু করে পূর্ণ দৃষ্টিতে তাকলো রাইফের দিকে। লোকটির চোখ দুটো অন্যান্য দিনের তুলনায় আজ বেশ লালচে বর্ণ ধারণ করেছে। চৌকস চেহারাটাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে জার্নি এবং রাত জাগার ফল এটা। আচ্ছা, এটা মীরাবিহীন থাকার ফল বললেও কি ভুল হবে? ভুল হলেও কিছুটা সঠিক তো হবে। এই যে রাইফের আগামীকাল ফেরার কথা থাকলেও আজকেই ফিরল, কারণ তো মীরাই। আবার ঘুমানোর জন্য বারবার চেষ্টারত রাইফ মধ্যরাতাবধি নির্ঘুম কাটালো, সেটা তো মীরার জন্যই। তবে হাত বাড়িয়ে মীরার কোমল একটা হাত মুঠোয় নিল রাইফ। নিজের সাথে তাল মিলিয়ে হাঁটতে এই পন্থাই উত্তম মনে হলো। অস্থির চিত্তে দ্রুত পদে হাঁটতে থাকা মানবটির সাথে মীরা তাল মেলাতে পারল না, তবুও পেছনেই পড়ে রইল। ধপাধপ বড় বড় কদমে হাঁটতে থাকা রাইফ মীরার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে। মাত্র শুকিয়ে আসতে শুরু করা হাতের ক্ষততে চাপ লাগায় মৃদু আর্তনাদ করে উঠল মীরা। দাঁড়ালো, মিনমিন করে বলল, আস্তে হাঁটুন না, হাতে ব্যথা পাচ্ছি তো। রাইফ থামলো। মীরার হাতের কথাটা একদমই ভুলে গিয়েছিল সে। সাথে সাথে ছেড়ে দিল কোমল হাতটা। সরু দৃষ্টিতে সামনের রমণীকে এক নজর দেখে 3 সিঁড়ি পিছিয়ে গেল মীরাকে অতিক্রম করে। এতক্ষণ যাবৎ সামনে থাকা সুঠাম দেহি মানুষটা এখন ঠিক মীরার পেছনে ঠায় দাঁড়িয়ে। মীরার হাতের দিকে তাকিয়ে শান্ত গলায় শুধালো রাইফ, বেশি ব্যথা পেয়েছো? কিছুটা। মীরার উত্তর দিতে দেরি রাইফের মীরাকে কোলে তুলে নিতে দেরি হলো না। মীরা কিছু বোঝার আগে আকস্মিক পাজাকোলা করে ছোট্ট দেহটাকে শুনে তুলে নিয়েছে সে। রাইফের হঠাৎ এমন কার্যে মীরা ছোট্ট হৃদয় কেঁপে উঠল, হতভম্ব হলো। পড়ে যাওয়ার ভয়ে দুহাতে রাইফের গলা আঁকড়ে ধরল। ভয় তো কাটলো, কিন্তু লজ্জার চাদর মারাত্মকভাবে জড়িয়ে নিল মীরাকে। সবুজ শাড়ি পরিহিত মীরার ঘুম কাতুরে ফর্সা মুখাবয়বে ফুটে উঠল লজ্জা মিশ্রিত মুচকি হাসি। মুখ লুকালো রাইফের থেকে। সুপুরুষটির গলার কাছে থাকা মীরার লাজুক মুখশ্রী নত হলো। থুতনি ঠেকল নিজ বুকে। রাইফকে শক্ত করে আঁকড়ে ধরে থাকা মীরা কাঁপা কাঁপা কণ্ঠে নিচু আওয়াজে শুধালো, কি করছেন? কি করছি? ঠোঁট ফুলিয়ে আদুরে কণ্ঠে বলল মীরা। এভাবে কেউ কোলে নেয়? কেউ দেখে ফেলে কি হবে? কি আর হবে, যে দেখবে তার হিংসে হবে। খাওয়া দাওয়া করো না ঠিক মতো? এত পাতলা কেন তুমি? 30 কেজিও মনে হচ্ছে না। গাল ফোলালো মীরা। সব সময় ওনার বাঁকা বাঁকা কথা। কোথায় 50 কেজি আর কোথায় 30, গুনে গুনে 20 কেজি ডিফারেন্স। লোকটার সবকিছু ভালো হলেও আইডিয়া ভালো না। 5 কেজি ডিফারেন্স হলে মানা যেত, তাই বলে এত? দ্রুত পায়ে হাঁটতে থাকা রাইফের দুপা স্রোত হলো 5 তলার দরজার সামনে এসে। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে মীরা রাইফের কোল হতে নামার জন্য একটু ছটফট করতেই রাইফ শক্ত করে চেপে নিল বুকের সাথে। চোখ রাঙালো। উসখুস করতে থাকা মীরা মুহূর্তেই দমে গেল। চুপটি করে রয়ে গেল ওভাবেই। নিজের বাসার দরজা খুলতে গিয়েও কি মনে করে আর খুলল না রাইফ। পা বাড়ালো ছাদের দিকে। রাইফের দিক পরিবর্তন মীরা চোখে পড়ল। রাইফের ভুল হচ্ছে ভেবে তড়িঘড়ি করে বলল, পাশের দরজায় আমরা 5 তলায়, উপরে যাচ্ছেন কেন? মীরার প্রশ্ন শুনে রাইফ রহস্যময় একটা হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে বলল, তোমাকে মেরে ফেলতে। সত্যি? মীরার কণ্ঠে বিস্ময়ের ছাপ। এতক্ষণ ব্যস্ত পায়ে হাঁটতে থাকা রাইফ ধীর পায়ে হাঁটছে। একটু আগেও তার মাঝে যে পরিমাণ ব্যস্ততা ছিল তার এক বিন্দু ছিটে ফোটাও নেই এখন। এই পথ পাড়ি দেওয়ার নেই কোনো তাড়াহুড়ো। ধীরে ধীরে রাইফের হাসি দীর্ঘ হলো, তবুও আগে ন্যায় রহস্যময় ভাবেই বলল, সত্যি না হলে কি এমনি এমনি এত রাতে তোমাকে তুলে আনি? ভাবো মীরা, ভাবো। চিৎকার চেঁচামেচিও করতে পারো। বুদ্ধিমতী মীরা ঘাবড়ালো না। রাইফের রহস্যময় হাসিটাই অনুকরণ করে নিজের মুখে ফুটে তুলল। কণ্ঠর স্বাভাবিক রেখে আত্মবিশ্বাসের সাথে বলল, আচ্ছা, আপনি তাহলে পৃথিবীর প্রথম মানুষ যে কাউকে খুন করতে তাকেই কোলে করে নিয়ে যাচ্ছেন যেন হাতে ব্যথা না পায়। ব্যাপারটা ঘেটে গেল না? সিঁড়ির এক একটা ধাপ অতিক্রম করা রাইফ মীরার বুদ্ধিদীপ্ত জবাবে পুনরায় মুচকি হাসল। মিটিমিটি হাসি ঠোঁটের কোণায় ফুটিয়ে বলল, প্রেমের মরায় মারব তোমায়, আমার স্পর্শে অথবা গাঢ় চুম্বনে। কাউকে মারার পূর্বে যেমন ছুরিতে শান দেয়া দরকার, বউকে প্রেমাশক্তি করতে কোলে নেওয়া জরুরি।
বলতে পারো প্রথম ধাপ এটা, যেটাতে আমি পাশ করেছি অলরেডি। রাইফের কথা শুনে বিস্ফারিত নেত্রে এক ধ্যানে তাকিয়ে মীরা। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে কেন এভাবে? বলে কি এই লোক? এই ছিল তাহলে ওনার মনে? অবাকে চরম পর্যায়ে পৌঁছে যাওয়া মীরা যেন পলক ফেলতেও ভুলে গেছে। এক ধ্যানে একই রকম ভাবে তাকিয়ে আছে সে। সম্মুখে তাকিয়ে থাকা রাইফ আর দৃষ্টিতে দেখলো মীরার বিস্মিত মুখশ্রী। মেয়েটাকে লজ্জায় ফেলতে চায়নি সে, ভালো মানুষ সে, কিন্তু একমাত্র মীরাকে কাছে পেলেই কেমন খারাপ মানুষ হয়ে যায়। না না, এটাকে কি খারাপ বলা যায়? প্রেমিক পুরো শব্দটা বেশ মানায়। মীরার দিকে তাকালো রাইফ। এক ধ্যানে তাকিয়ে থাকা মেয়েটার ধ্যান ভাঙাতে দুই ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে ফু দিল মীরার গৌরবর্ণের মুখটাতে। কেঁপে উঠল মীরা, ধ্যান ভাঙল, সাথে সাথে আঁখি পল্লব বদ্ধ হলো। রাইফের গলা হালকা করে ধরে রাখা মীরার দুহাত আঁকড়ে ধরল শক্ত করে। একটা টু শব্দ করার সাহস পেল না আর। ছাদের দরজা খোলা, প্যান্টের পকেট হতে চাবিটা আর বের করতে হলো না রাইফের। পা দিয়ে ধাক্কা দিয়ে ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে স্টিলের দরজাটা খুলল সে। ডান পা ভেতরে রেখে প্রবেশ করলো খোলা ছাদে। বিশাল আকাশের নিচে থাকা একজোড়া কপত কপতিকে মুক্ত হাওয়া এসে আলিঙ্গন করলো সাথে সাথে। সামনে হাঁটতে থাকা রাইফ কি মনে করে পিছু ঘুরল। পুনরায় দরজার কাছে এসে আদেশের স্বরে বলল, সিটকিনিটা লাগিয়ে দাও তো মীরা। হুম? সিটকিনিটা লাগাও। হুটহাট কেউ এসে ডিস্টার্ব করুক সেটা আমার পছন্দ না, লাগাও। শেষ কথাটা কিছুটা জোর দিয়ে ধমকে সুরেই বলল সে। রাইফেল মৃদু ধমকে দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পেল না মীরা। গলা থেকে হাত নামিয়ে রাইফের কথা মতো দরজা ছিটকিনি লাগিয়ে দিল। রাইফ আর দেরি করল না, পুনরায় ঘুরে রেলিং এর কাছে এসে দাঁড়ালো। কোলে থাকা মীরাকে পা ঝুলিয়ে বসিয়ে দিল ইট সিমেন্টের তৈরি সরু রেলিং এর ওপর। পড়ে যেন না যায় সেজন্য পুরুষালী দুহাত আঁকড়ে ধরে রাখলো মীরার ফিনফিনে কোমর। শীতল হাওয়া বইছে প্রকৃতিতে। আকাশে আজ আর রুটিন নাই জলজলে গোলাকৃতির চাঁদটা নেই। নক্ষত্র রাজিতে ভরে আছে সমগ্র আকাশ। সোনালী আলোয় ঝিকমিক করছে। আজ অনেকদিন পর আসমান ভরা নক্ষত্রপুঞ্জের মেলা দেখে বিমোহিত হলো মীরা। রাইফের দুহাতে আঁকড়ে থাকা মীরা ব্যস্ত চাঁদহীন তারায় ভরা আকাশ দেখতে, আর সম্মুখে দাঁড়িয়ে থাকা মানব ব্যস্ত নিজের জীবন রাঙিয়ে দেওয়া রমণীকে দেখতে। রাতের নিকষ কালো আধার আর আধার নেই। চারিপাশের কৃত্রিম আলোতে মীরার মুখ রাইফের কাছে স্পষ্ট দৃশ্যমান। আবছায়া আলোয় এক রাস মুগ্ধতা ছেয়ে গেছে মীরার সমগ্র আদল জোড়ে। বিমোহিত রাইফ আরো এক ধাপ এগিয়ে গেল। কোমর থেকে এক হাত সরিয়ে মীরার খোপা করা চুলের পেছনে হাত রাখল। খোপায় গুজে দেওয়ার সরু কাঠিটা আলতো করে টান দিতেই ঝরঝরে দীঘল কালো চুলগুলো পিঠময় ছড়িয়ে কোমরের নিচে দুলতে লাগলো। আকাশ দেখতে থাকা মীরা রাইফের এমর কার্যে ঊর্ধ্ব হতে নজর সরিয়ে নিল। দৃষ্টি নিবদ্ধ করল রাইফের মুখে। না আছে চাঁদের আলো, আর না আছে ঝলমলে সূর্যের আলো। আশেপাশের ওই কৃত্রিম আলো ছিটে ফোটাও মীরার মুখে খুব বেশি পড়েনি। তবুও রাইফ মুগ্ধ নজরে দেখেই যাচ্ছে সামনে খোলা চুলে বসা রমণীকে। পলক পড়ছে না রাইফের। গম্ভীর মুখাবয়বে নেই সচরাচর ফুটে থাকা মুচকি হাসিটাও। সম্মুখে দাঁড়িয়ে থাকা পুরুষটির শান্ত আচরণ মীরাকে সংকুচিত করল বেশ। আবারও রাইফের এমন চাহনিতে মীরার বুক ধক করে উঠল। এই মুগ্ধ নজর, এই থমথমে গম্ভীর্যপূর্ণ মুখ খুব সচরাচর দেখা যায় না লোকটার। আর যখন দেখা যায় তখন মীরাকে নিজের করে নিতে এক পা পিছু হয় না, যা মীরা এতদিনে প্রমাণ পেয়েছে বেশ কয়েকবার। অপরক দৃষ্টি ভস্য হওয়া মীরা কাচুমাচু ভঙ্গিতে বলল, কি দেখছেন? শান্ত গম্ভীর পুরুষটার শীতল কণ্ঠের জবাব, তোমাকে। আমাকে তো রোজ দেখেন, এভাবে দেখার কি আছে? গম্ভীর্যপূর্ণ রাইফের ঠোঁটের কোনায় ঈষৎ হাসি ফুটল, যা মীরা দৃষ্টিগোচর হলো না। শীতলতর হলো রাইফের কণ্ঠ। বলল, তুমি আমার এমন এক চাওয়া পাওয়া যার শেষ নেই, যার সমাপ্তি বলতে কিচ্ছু নেই। তোমাকে আমি যতবার দেখি প্রতিবার নবরূপে আবিষ্কার করি। একবার দেখি, বারবার দেখি, হাজারবার দেখি, দেখতেই থাকি। এতবার দেখি তবুও মুগ্ধতা শেষ হয় না। তোমাকে দেখার সাহায্যে আমার কিছুতেই মিটে না। থামল রাইফ। কিঞ্চিত মাথা ঝুঁকে রাইফের বুকের উপর দৃষ্টি রেখে কয়েকটা উচ্চারিত বাক্যের নিগুড় অর্থ অনুধাবন করছে মীরা। কোমর থেকে হাত সরিয়ে এবার মীরার গালে হাত রাখল রাইফ। মীরার কান গলা উভয় স্পর্শ করেছে রাইফের আঙ্গুলগুলো। মীরার নরম গালের উপর রাখা বৃদ্ধাঙ্গুল আলতোভাবে ঘষে দিল বেশ কয়েকবার। 40 সেকেন্ড সময়ের ব্যবধানে নীরবতা ছেদ করে রাইফ পুনরায় বলল, তুমি আমার রোজকার নেশা হয়ে যাচ্ছ মীরা। তোমাকে দেখার নেশা, কাছে পাওয়ার তীব্র নেশা দিনকে দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বুঝলে মীরা?
অর্থপূর্ণ কথাগুলো উপলব্ধি করলো মীরা। মুখ ফুটে দুই একটা শব্দ উচ্চারণ করতে চেয়েও ব্যর্থ হলো। এক একটা কথা আর ক্রমাগত রাইফেল বৃদ্ধাঙ্গুলির স্পর্শ নাজেহাল করে তুলছে মীরাকে। শক্তিহীন হচ্ছে পুরো দেহ। দুজনের মাঝের ফাঁকা জায়গাটুকুর ব্যবধান কমালো রাইফ। এগিয়ে এলো মীরার দিকে। লজ্জায় নুয়ে যাওয়া মীরার গোলাপি আভা ফুটে ওঠা মুখটা থুতনিতে হাত রাখলো। ধীরে ধীরে ঊর্ধ্বে তুলে ডেকে উঠল, মীরা। নুয়ে রাখা মুক্ত মীরার উপরে উঠেছে, কিন্তু ঝুঁকে রাখা দৃষ্টি রাইফের চোখে চোখ রাখতে পারল না। এই কেমন অনুভূতি জালে ফেসে গেল মীরা। রাইফের ডাকে জবাবটুকু পর্যন্ত দিতে পারছে না। রাইফ জানে মীরা পুরোপুরি ঘায়েল হয়েছে। দ্বিতীয় ধাপও তার আওতাধীনে। তবুও শেষ সময়ের স্বামীর দায়িত্ব থেকে ফিসফিস করে শুধালো, আজ আমার হবা মীরা, পুরোপুরি আমার। রাইফের মৃদু আওয়াজে বলা কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই বদ্ধ চোখ আরো খিচে ভেতরে নিল মীরা। শুষ্ক অধর ভেজালো জিহ্বার সাহায্যে। শুকনো ঢোক গিলে গলা ভেজানোর বৃথা চেষ্টা করলো মাত্র। রাইফের হাতের সাহায্যে উপরে তুলে রাখা মুখশ্রী নুয়ে নিল এক লহমায়। আজ সত্যি এই লোকটা মীরাকে মেরে ফেলার পায়তারা করেছে। মৌন মীরার আর কষ্ট করে জবাব দিতে হলো না। তার আগেই নীরবতা সম্মতি লক্ষণ ধরে নিয়ে মাঝে দূরত্বটুকু পুরোপুরি ঘোচালো রাইফ। ব্যক্তিগতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। নিম্ন মুখটা উপরে তুলে অধর ছোয়ালো কপালে। কপাল হতে বদ্ধ নয়নে। নাকের ডগায় তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি অধর অতিক্রম করে থুতনি, গাল, কানে লতি হতে গলা। গভীর হতে থাকলো মীরার শ্বাস প্রশ্বাস। সময়ের ব্যবধানে ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো রাইফের এক একটা স্পর্শ। পুরুষালী বুকে আবদ্ধ মীরা ছটফটাতে থাকলো এমন গভীর সংস্পর্শে। কোমল হাতে বাধা দিতে থাকলো। রাইফের গাঢ় চুম্বন পুরো শরীর জুড়ে শিহরণ তুলল। ভারী তপ্ত নিঃশ্বাস ক্রমাগত ভারী হতে থাকলো। কোন রকমে রাইফকে বাধা দিয়ে বলল, পাগল হলেন নাকি? এটা ছাদ। মীরার গলায় মুখ ডুবিয়ে রাখা রাইফ থামলো। মুখ তুলে আশেপাশে তাকালো যত দূর চোখ যায়। না, কোনো কাকপক্ষীও নেই। মীরার অগোছালো চুল গুছিয়ে দিল নিজ হাতে। রেলিং থেকে নামিয়ে নিল মীরার ছোট্ট দেহটাকে। মীরার গোলগাল মুখটা দুপাশে হাত রাখলো। লজ্জায় আড়ষ্ট মীরা আখি পল্লব একত্রিত করল। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস আওয়াজে বলল রাইফ, লাজুকলতা, তুমি আমার এক গুচ্ছ লাজুকলতা, আমার মুঠোয় বন্দি লাজুকলতা, আমার তরফ হতে তোমাকে সীমাহীন ভালোবাসা। দুজোড়া অধর একত্রিত হলো। মিষ্টি ছোঁয়া মীরাকে এবার সত্যি সত্যিই মেরে ফেললো। গা ছেড়ে দিল রাইফের আচমকা স্পর্শে। মীরাকে দ্রুত হস্তে ধরে ফেলল রাইফ। পাজা কোলে তুলে ব্যস্ত পায়ে ছোট্ট আদরে সিক্ত করতে করতে ব্যস্ত পায়ে ছুটল বাসার উদ্দেশ্যে। পূর্ণতা পেল অবশেষে। লাজুকলতার সম্বোধন করা মীরা সত্যি সত্যি লজ্জাবতী লতার ন্যায় চুপসে গেছে রাইফের বুকে। লাল টুকটুকে মুখটা লজ্জায় আরো লাল হয়েছে। রাইফের ভালোবাসা আজ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। নিজে মরেছে, মীরাকে মেরেছে, ভালোবাসার আলিঙ্গনে একান্তভাবে জড়িয়ে নিয়েছে।